আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, শিখন অভিজ্ঞতা 2 দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা অধ্যায়ের সেশন 1 কার্যক্রম মূলদ অমূলদ সংখ্যা সম্পর্কে কাজ। এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। চলো আমরা প্রথমে একটি ছক দেখি। মনে করো তোমার বন্ধুদের কয়েকজনের বন্ধুদের সংখ্যা এবং তাদের খাবারের খরচ এই ছকে দেওয়া আছে। এখান থেকে তোমার প্রতিজনের খরচ ভগ্নাংশ আকারে নির্ণয় করতে হবে। মনে করো তোমার এখানে 4 জন আছে যাদের খাবারের খরচ হয়েছে 42 টাকা। তাহলে একজনের খাবারের খরচ কত? প্রতিজন অর্থাৎ একজন। একজনের খাবারের খরচ যদি আমি নির্ণয় করতে চাই তাহলে 42কে অবশ্যই 4 দিয়ে ভাগ করব। দেখো এই যে 42কে আমি 4 দিয়ে ভাগ করেছি। তাহলে প্রথমে যেটি আছে যে 2 জন বন্ধুর খাবারের খরচ 20 টাকা, তাহলে সেখানে প্রতিজনের খাবারের খরচ কি হবে? চলো আমরা এটি দেখে নিই। একইভাবে দেখো 20 ভাগ 2 অর্থাৎ 20 ভাগ 2। একইভাবে 41 জনের 4 জনের খাবারের খরচ যদি 41 টাকা হয় তাহলে একজনের হবে 41 ভাগ 4। 5 জনের খাবারের খরচ যদি 54 টাকা হয় তাহলে একজনের বা প্রতিজনের খাবারের খরচ হবে 54 ভাগ 4। 3 জনের খাবারের খরচ 32 টাকা, তাহলে একজনের হবে 32 ভাগ 3। 42 টাকা খাবারের খরচ হয় 3 জনের, তাহলে 42 ভাগ 3। একইভাবে 55 ভাগ 6 এবং 60 ভাগ 7। এভাবে আমরা প্রতিজনের খাবারের খরচ নির্ণয় করতে পারি। এখন এই যে প্রতিজনের খাবারের খরচ আমরা তো ভগ্নাংশ আকারে প্রকাশ করেছি, এটাকে যদি আমরা দশমিক আকারে প্রকাশ করতে চাই তাহলে কি হয়? এখানে দেখো তো 20 ভাগ 2 হয় 10 টাকা। যেহেতু দশমিক আকারে বলা হয়েছে তাহলে আমি দশমিক 00 দিয়ে দিলাম। 42 ভাগ 4 এটা হবে দেখো তো এটা 21 ভাগ 2, তাই না? তাহলে হবে 10.50। আবার 41 ভাগ 4 এটি হবে 10.80। এই অঙ্কগুলো আমি আশা করি তোমরা সকলেই নির্ণয় করতে পারো। যদি না পারো তাহলে চলো আমি তোমাদের জন্য একটি সমাধান করে দেখিয়ে দিই। যদি বলা হয় মনে করো আমি 41 ভাগ 4 এটি করতে চাই, তাহলে দেখো 41 ভাগ 4 এটাকে কিভাবে দশমিকে নিতে হয়? এই যে 4, 41, 4 একে 4, 1। যেহেতু এটি সরাসরি ভগ্নাংশ তাই 10, ভগ্নাংশ নয়, যেহেতু এটি 1 সরাসরি ভাগশেষ হিসেবে আসে তাই এখানে 10 এবং এখানে দশমিক দিলে এখানে আবার একটি 10। 4 2 8, 2 দশমিকের কারণে আবার একটি 0, 4 5 20। তাহলে আমরা এটি 0 এটি পেলাম 10.25, কিন্তু আমরা এখানে ভুল লিখেছি, তাই না? তাহলে এটি লিখব 10.25। এভাবে তোমরাও আমার মতো সংশোধন করে নিতে পারো, তাই না? চলো আমরা এখন পরবর্তী সংখ্যাগুলো বসিয়ে দিই। দুঃখিত, এটা মুছে ফেলেছি। 20 ভাগ 2 তাহলে 10.25, 10.80, 32 ভাগ 3 এটা বইয়ে ইতিমধ্যে দেওয়াই আছে।
42/3 এটা আসবে 3 একে 3, 3 4 12, 14.00। 55/6 এটি আসবে 9.166, এভাবে চলতে থাকবে। আবার 60/7 এটি হবে 8.5714, এভাবে চলতে থাকবে। আমি কিন্তু এই ভাগগুলো আগেই করে ফেলেছি, এজন্য আমি সরাসরি লিখতে পেরেছি। তোমাদেরকে অবশ্যই এই ভাগগুলো নিজে থেকেই করতে হবে, করে তারপরে এভাবে বসাতে হবে। আমি কিন্তু তোমাদেরকে একটি ভাগ করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? অর্থাৎ এখন এই যে টেবিলটি আছে, এই টেবিলে আমাদের সবগুলোর উত্তর লেখা আছে। এখন বলো তো, এখানে তোমরা কত ধরনের সংখ্যা দেখতে পাও? কোনগুলো দেখব আমরা? আমরা এখানে দেখব 10.00, 10.50, 10.25, 10.80, 10.666, এভাবে যেতে থাকবে। 14.00, 9.166, এভাবে চলতে থাকবে। আবার এটা 85 দশমিক হবে না, এটা হবে 8 দশমিক। তো এই 8.5714 এভাবে, ঠিক আছে? এখন বলো তো, এখানে কত ধরনের সংখ্যা দেখা যায়? এখানে 3 ধরনের সংখ্যা দেখা যাচ্ছে। কি কি দেখো, 10.00, এখানে কিন্তু দশমিকের পরে কোনো ভগ্নাংশ নেই, অর্থাৎ এটি একটি পূর্ণ সংখ্যা। আবার দেখো 14.00, এটিও একটি পূর্ণ সংখ্যা। বাকি যে সংখ্যাগুলো আছে তার ভিতরে 10.50, 10.25, এই দুটি সংখ্যা আমাদের কিন্তু কেমন একই ধরনের। কিভাবে? কারণ এই দুটি সংখ্যা দশমিক, কিন্তু নির্দিষ্ট কয়েকটি সংখ্যা পর্যন্ত। যেমন এখানে 10.50, তো 10.5 যদি আমি ধরি, এখানে দশমিকের পরে একটি অঙ্ক আছে 10.25, এখানে দশমিকের পরে দুটি অঙ্ক আছে। আবার 10.80, এখানে দশমিকের পরে একটি অঙ্ক আছে। তাহলে আমরা এই তিনটি সংখ্যাকে একই শ্রেণীতে ধরতে পারি। আবার 10.666666 এভাবে চলতেই থাকবে। এই যে দশমিকের পরে এই সংখ্যাগুলো অনবরত কিন্তু আসতে থাকবে। আবার 9.166, এভাবে এই সংখ্যাটি আবার একইভাবে আসতে থাকবে। 8.55714, এই সংখ্যাটি কিন্তু অসীমভাবে চলতে থাকবে, কিন্তু আমরা কোনোভাবে এই সংখ্যাটি কোনো রিপিটেশন বা একই সংখ্যা আবার আসতে দেখছি না। তাহলে চলো, যে সকল সংখ্যায় দশমিকের পরে অঙ্ক শেষ হয়ে যায় তাদেরকে আমরা কি বলছি? সসীম দশমিক ভগ্নাংশ। তো সসীম দশমিক ভগ্নাংশ কোনগুলো বলো তো? আমরা কিন্তু আগের টেবিলে দেখেছিলাম, হ্যাঁ, আবার দেখব। পরবর্তীতে বলছি, যে সকল সংখ্যায় দশমিকের পরে অঙ্ক শেষ হয় না তাদেরকে অসীম দশমিক সংখ্যা বলে। এখন বলো, এই যে এখান থেকে বলো তো, সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ কোনটি কোনটি? হ্যাঁ, দেখো, এই যে আমি লাল দাগ দিয়ে যে তিনটি দেখাচ্ছি, এরা হলো সসীম দশমিক ভগ্নাংশ। সসীম বলতে কি বোঝায়? সসীম বলতে বোঝায় যার সীমানা আছে, অর্থাৎ যেটা শেষ হয়ে যায় সেটাকে বলে সসীম দশমিক ভগ্নাংশ। এখানে দেখো 0.50 শেষ হয়ে গেছে, আর কিন্তু নাই। কিন্তু দেখো 10.6666 এভাবে চলতেছে। আবার 9.166 এটাও চলতে থাকবে। আবার 8.5
5 5 7 1 4 এটাও এভাবে চলতে থাকবে। অর্থাৎ এই যে প্রথম তিনটি আমরা পাচ্ছি সসীম এবং পরের তিনটি আমরা পাচ্ছি অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, ছক থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এটা আবার নতুন করে লেখা আছে যে দশমিক ভগ্নাংশে রূপান্তর করার সময় কিছু ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হয়েছে। অর্থাৎ তিন ধরনের সংখ্যা কিন্তু আমরা পেয়েছি। একটি পেয়েছি পূর্ণ সংখ্যা, একটি পেয়েছি দশমিক কিন্তু শেষ হয়ে গেছে, একটি পেয়েছি দশমিক কিন্তু শেষ হয়নি কিন্তু এখানে রিপিটেশন আছে, অর্থাৎ একই সংখ্যা পুনরাবৃত্তি হয়েছে। দেখো এই যে 6 6 6 6 6 এভাবে চলতেছে, তো এই 6 সংখ্যাটি পুনরাবৃত্তি হয়েছে, আবার 9.16666 এভাবে চলবে। তাহলে এখানেও একটি পুনরাবৃত্তি পাওয়া গেছে। তো আর কিন্তু এই যে 8.5714 এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি কিন্তু আমাদের দশমিকের পরে অঙ্ক শেষ হয়নি এবং পুনরাবৃত্তিও হয়নি। এখন আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ, ওই যে আমরা একটা অঙ্ক কিছু সংখ্যা দেখেছি না, যে সংখ্যাগুলোতে কি হয়েছে, যে সংখ্যাগুলোতে অঙ্কগুলো বারবার এসেছে, একই অঙ্ক বারবার পুনরাবৃত্তি হয়েছে। এই পুনরাবৃত্ত যেই সংখ্যায় হয় সেই সংখ্যাকে আমরা বলি পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। দেখো কোনো অসীম দশমিক সংখ্যার দশমিক প্রকাশে দশমিকের পরে এক বা একাধিক অঙ্কের পুনরাবৃত্তি হলে তাকে আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ বলা হয়। একে ইংলিশে কি বলে, রিকারিং অর রিপিটিং ডেসিমাল। রিকারিং অর্থ পুনরায় আসা অথবা রিপিট হওয়া, রিপিট সাধারণভাবে আমরা ইংলিশে বলে থাকি কি রিপিট হচ্ছে, বারবার হচ্ছে। পুনরাবৃত্তি হওয়া সবকটি অঙ্কের উপর এই যে দাগ চিহ্নটি অথবা ডট চিহ্ন দিয়ে প্রকাশ করে দেওয়া হয়। যেমন ধরো এখানে খেয়াল করো 33.3333 এই এভাবে চলছে, তো সেখানে আমরা কি লিখব, 33 এই যে রিপিটিং যে সংখ্যা অঙ্কগুলো আছে, রিপিট যেগুলো হচ্ছে সেগুলোকে বাদ দিয়ে আমরা ওই রিপিটের মাথায় শুধুমাত্র একটি ডট চিহ্ন দিব অথবা একটি দাগ দিব। তো এই দুটি পদ্ধতির যে কোনো একটি তোমরা নিতে পারো। এখন খেয়াল করো 1.27272727 এভাবে কিন্তু রিপিট হচ্ছে, দেখেছো? তো এই যে 2727 রিপিট হলো, এই তাহলে আমি ডট চিহ্ন কয়টার উপরে দিব, আমার কিন্তু দুইটা সংখ্যা রিপিট হচ্ছে, তাই না? দুইটা সংখ্যা, একটি নয়। এখানে একটি সংখ্যায় রিপিট হচ্ছিল, আমি একটি সংখ্যার উপরে ডট চিহ্ন দিয়েছি। এখানে আমার দুটি সংখ্যা রিপিট হচ্ছে, তো যেই দুটি সংখ্যা রিপিট হচ্ছে সেই দুটির প্রথম দুটি নিয়ে আমি লিখে তাদের মাথায় ডট চিহ্ন দিয়ে দিব অথবা তাদের দুইজনের একই সাথে মাথায় দাগ দিয়ে দিব। এখন খেয়াল করো 0.345 অর্থাৎ তিনটে সংখ্যা রিপিট হচ্ছে, বারবার আসছে, পুনরাবৃত্তি হচ্ছে, তাই না? তো এখন কি করব, যদি আমি ডট চিহ্ন দেই তাহলে প্রথম সংখ্যার মাথায় এবং শেষ সংখ্যার মাথায় যে বারবার যে সংখ্যাগুলো আসছে যে ক্রম, ওই ক্রমের প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা, দেখো 3-এর মাথায় একটি ফোঁটা, আবার 5-এর মাথায় আরেকটি ডট চিহ্ন দিয়েছে, অথবা 3 থেকে 5 সবগুলো সংখ্যার মাথায় আমি একটি দাগ দিয়ে দিব। অর্থাৎ এই 3 থেকে 5 এটুকুই আমার বারবার রিপিট হবে। আচ্ছা বলো তো তাহলে 1.2345645 এইভাবে যদি চলতে থাকে তাহলে কি করব, 2 তো আর আসেনি, 3 আর আসেনি, কিন্তু 456 এই দুটি সংখ্যা কিন্তু আবার আসছে। তাহলে কি করব, হ্যাঁ তাহলে প্রথম দুটি বাদ দিয়ে 1.23 এই দুটি সংখ্যা যেহেতু আমার পুনরাবৃত্তি হয়নি, ওই দুটি সংখ্যা বাদ দিয়ে 4 5 6 এই তিনটি সংখ্যার উপরে দাগ দিয়ে দিতে পারি, অথবা 1.23 4 5 6 এই প্রথম এবং শেষ সংখ্যার উপরে দুটি ডট চিহ্ন দিয়ে দিতে পারি। আমরা এভাবেই পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ
প্রকাশ করি। এখন আসো মূলদ সংখ্যা কি। হ্যাঁ, সংখ্যা রেখায় কয়েকটি সংখ্যার কয়েকটি প্রকারের ভিতরে একটি আছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেখানে pq পূর্ণ সংখ্যা, এবং যেখানে q শূন্য হতে পারবে না। দেখো, q যদি শূন্য হয় তাহলে p ভাগ শূন্য কিন্তু অসীম হয়ে যায়, তাই না? এটা কিন্তু কোনোভাবে ভাগ করা যায় না। তো শর্ত কি হবে? q কখনোই শূন্য হতে পারবে না। এবং pq সহমৌলিক আমরা বলে থাকি, অর্থাৎ p এবং q এর মাঝে কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। সে সকল সংখ্যাকে আমরা বলছি মূলদ সংখ্যা। যেমন 3, এটি একটি পূর্ণ সংখ্যা, কিন্তু খেয়াল করে দেখো যে কোনো পূর্ণ সংখ্যার নিচে ভাগ কিন্তু 1 হয়। তো যেহেতু যে কোনো পূর্ণ সংখ্যার নিচে আমরা ভাগ 1 দিতে পারি, এবং 1 নিজেই একটি পূর্ণ সংখ্যা এবং 3ও একটি পূর্ণ সংখ্যা, তো এটি একটি মূলদ সংখ্যা। এবং এই কারণ এইভাবে আমরা বলতে পারি কি, সকল পূর্ণ সংখ্যা একটি মূলদ সংখ্যা। আবার দেখো 5.5, এই সংখ্যাটি 5.5, এই সংখ্যাটিকে আমরা 11/2 আকারে লিখতে পারি। কিভাবে? দেখো, এই 5.5কে আমি লিখতে পারি 55/10, একে 5 দিয়ে ভাগ করলে হয় 11, একে 5 দিয়ে ভাগ করলে হয় 2, এই যে 11/2, 11/2 দেখেছ? তাহলে 5.5 একটি মূলদ সংখ্যা। একে আমরা এভাবেও বলতে পারি যে কোনো সংখ্যার যদি দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে সেটাকে বলবো মূলদ সংখ্যা। আর যেখানে আবার কোনো পুনরাবৃত্তি হবে না, মূলদ সংখ্যাতে পুনরাবৃত্তি হবে, অর্থাৎ যে পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ আমরা দেখেছি এটা অবশ্যই মূলদ সংখ্যাতে আসবে। এবং যেই সংখ্যাগুলোতে দশমিকের পরে শেষ হবে না এবং কোনো পুনরাবৃত্তিও হবে না তাদেরকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা। এটা একটু মাথায় রেখো যে আমরা অমূলদ সংখ্যা কাদের বলছি? যাদের দশমিকের পরে অঙ্ক অসীম এবং কোনো পুনরাবৃত্তি হয় না। এখন বলো তো, শূন্য কি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা হলে শূন্যকে p/q আকারে প্রকাশ করো। এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? দেখো, শূন্য, একে আমরা 0/3 যা খুশি তাই নিচে দিতে পারি, উপরে শুধু শূন্য দিব। তো এটি একটি দশমিক ভগ্নাংশ, এটি একটি p/q আকারে হলো না? বলা হয়েছে q is not equal 0, অর্থাৎ q শূন্য হতে পারবে না, p তো শূন্য হতে পারবে, তাই না? তো p শূন্য দিয়ে দিলাম, আমি q কে 3 দিয়ে দিলাম। এখন দুটো মিলে কি শূন্য হয়ে গেল? তাহলে শূন্য অবশ্যই একটি মূলদ সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা? হ্যাঁ, যে কোনো পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, আমরা একটু আগেই দেখেছি। পরে বলা হলো সসীম দশমিক সংখ্যা কি মূলদ সংখ্যা? যেমন 0.21 এবং 1.01 সংখ্যাকে p/q আকারে প্রকাশ করো। কিভাবে করব? দেখো, 0.21 একে আমরা কিভাবে লিখতে পারি? 21/100, কারণ দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকে একের পরে ততগুলো শূন্য দিতে হয়। আবার 2.01 একে আমরা লিখতে পারি 201.100। দেখেছ? একইভাবে লিখতে পারি। এখন এই যে 0.3 এই সংখ্যাটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। তাহলে এই সংখ্যাটিকে আমরা কিভাবে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি? দেখো, প্রথমে কি করব? এই যে সবগুলো সংখ্যাকে আমরা লিখে ফেলবো যে এরপরে এতগুলো আসতে পারে। তখন এই যে সবগুলো আসলো, তখন কি হবে? দেখো, আমরা প্রথমে কি করব? ক ধরে নিব 3.333 এই সংখ্যাগুলোকে। তো এই যে এখানে এটি 0.33 হবে। তো ক হলো 0.333। তাহলে আমি যদি এর সাথে 10 গুণ করে দেই তাহলে কি হবে? দেখো, 3.33 এভাবে চলতে থাকবে, তাই না? আমি আরেকটা 3 দিয়ে দিই। এখন বলো,
আমি যদি বিয়োগ করে দিই 10 ক বিয়োগ ক, তাহলে এখানে কি আসবে 3.333 বিয়োগ 0.333, এভাবে চলতে থাকবে। খেয়াল করো, আমি যদি বিয়োগ করি তাহলে এই 0.333 বিয়োগ হয়ে যায়, চলে যায়। তাহলে কি হবে 9 ক ইকুয়াল 3, ক সমান 3/9 বা 1/3। দেখেছ? তাহলে এই যে পুনরাবৃত্তি দশমিক ভগ্নাংশ অর্থাৎ পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ, এই ভগ্নাংশকেই আমরা কিন্তু 1/3 আকারে প্রকাশ করেছি, অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করেছি। তাহলে এটি কি? এটি একটি মূলদ সংখ্যা অবশ্যই। হ্যাঁ, এখন তোমরা এই আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করো। তোমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হলো, সম্মানিত ফ্যাসিলিটেটর তাদেরকে সহযোগিতা করবেন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সমাধান করতে পেরেছ। দেখো এখানে আমরা কিভাবে করব, এটাকে ক ধরব আর এটার সাথে 10 গুণ করে 10 ক সমান লিখব 4.777। তাহলে কি এটা হবে না? কেন হবে না? কারণ আমরা এই যে রিপিটিং অর্থাৎ যেই সংখ্যাগুলো বারবার আসছে ওই সংখ্যাগুলোর একটাও কিন্তু নাই। তো আমাকে কি করতে হবে, ওই সংখ্যাগুলোর একটা অন্তত দশমিকের ওপাশে নিতে হবে। তাহলে এখানে আমি 110-এর পরিবর্তে যদি 100 নেই, তাহলে 4.77-এর পরিবর্তে 47.777 এমন হবে। এখন কিন্তু আমরা এখান থেকে বিয়োগ দিতে পারি। কিভাবে বিয়োগ দিব? না, আর এটা কি করব, এটাকে দেখো আমরা কি করব, আমরা দশমিকের পরে শুধুমাত্র যে সংখ্যাগুলো বারবার এসেছে সেগুলোকে নিব। তাহলে এইটি 10, এটি ক, এটি 100 ক, আর তার নিচে আমরা কি করব 10 ক, এটা সমান কি করব 4.777। দেখো একটি অঙ্কে আমরা দশমিকের পরে শুধুমাত্র রিপিটিংগুলো রেখেছি, আর আরেকটি অঙ্কে আরেকটি যখন নিয়েছি সেটাতে একটি রিপিটিং আমরা বা একটি পুনরাবৃত্তি সংখ্যা আমরা বাম পাশে নিয়ে এসেছি 100 দিয়ে গুণ করে। এখন আমরা এটা থেকে বিয়োগ দিলে কি পাই, 90 ক সমান 47 মাইনাস 4 43, আর দশমিকের পরে সবগুলোই তো বিয়োগ হয়ে গেল। তাহলে ক সমান কি হবে 43/90। পেয়েছ? তাহলে আমরা এভাবেই কিন্তু, যেহেতু এই সংখ্যাটিও পৌনঃপুনিক, তো এই সংখ্যাটিকেও আমরা একটি মূলদ সংখ্যার বা অর্থাৎ p/q আকারে প্রকাশ করতে পারি। চলো আমরা পরবর্তী অঙ্কটি দেখে নিই। দেখো এখানে আছে 1.999। তাহলে যেহেতু এখানে কিন্তু দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে সবগুলাই রিপিটিং, তাহলে আমি এটাকেই ক ধরে নিব, আর একটি রিপিটিং সংখ্যা সামনে নিয়ে আসতে হবে। তাহলে 10 ক সমান 19.999, এভাবে চলতে থাকবে, আর তার নিচে ক সমান 1.999, এভাবে চলতে থাকবে। আমি যদি বিয়োগ করি তাহলে 9 ক সমান 18। দেখেছ? তাহলে ক সমান কি হবে 18/9 সমান 2। তাহলে এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি কিন্তু 2 হয়ে যাচ্ছে আমাদের, তাই না? তো 2 কি একটি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা অবশ্যই একটি মূলদ সংখ্যা। একইভাবে দেখো 1.27 কিভাবে হবে, তো এটাকে আমরা আগে লিখি ক সমান 1.2727, এভাবে চলবে। এখন দেখো আগে রিপিটিং পুরো অংশটি আমরা আগে একটা নিয়ে এসেছিলাম, তাই না? তাহলে এখানে 27 একটি রিপিটিং, তো এটাকে দশমিকের আগে নিয়ে আসতে হলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে।
127.27 এভাবে চলবে, তাই না? তাহলে ওর নিচে আমি কি দিব? ওর নিচে আমি ক লিখব 1.27 এভাবে চলবে। যদি বিয়োগ করি তাহলে এখানে হয় 99 ক, আর এখানে হবে 126। তাহলে ক সমান হবে 126/99। একে তোমরা আবার 3 দিয়ে ভাগ করতে পারো, এটা তোমাদের ব্যাপার। যদি করো সেটাও সঠিক, না করলে এটাও সঠিক। তাহলে চলো আমরা বাড়ির কাজটি দেখে নিই। তোমরা 2/3, 61/90, 12/13 এবং 2 সমস্ত 34/99 এই 4টি সংখ্যাকে তোমরা প্রথমে কি করবে? এগুলোকে দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করবে। এরপরে খুঁজতে হবে যে তাদের ভিতরে কোনো প্যাটার্ন আছে কিনা, অর্থাৎ তাদের ভিতরে কোনো পৌনঃপুনিক আছে কিনা। যদি পৌনঃপুনিক থাকে তাহলে সেই পৌনঃপুনিককে ধরে আমরা এত সময় ধরে যেভাবে একটি আবৃত দশমিক ভগ্নাংশকে p/q আকারে প্রকাশ করেছি, তো সেই দশমিক ভগ্নাংশকে আবার ওই নিয়মে আমাদেরকে এই যে p/q আকারে প্রকাশ করতে হবে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।